দেশের চলমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারি ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলে মনে করে দলটি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন আপত্তিকর মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। এতে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা ও নামফলকসমূহ ভেঙে ফেলার মতো ঘটনা ঘটেছে। জনগণ আইন নিজের হাতে তুলে নেয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে বলে বিবৃতিতে জানায় বিএনপি। বৃহস্পতিবারও ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চলেছে। সেখান থেকে নানা জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে অনেককে, এমনকি বাড়ির ইটও খুলে নেওয়া হয়। অনেকে আবার ভাঙচুর দেখতে ভিড় করেন সেখানে। বৃহস্পতিবার সকাল 10টা রাতে শুরু হয়ে তখনও চলছে এসকেভেটরে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙা। এ সময় বাড়িটির সামনে দাঁড়িয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারত বিরোধী স্লোগান দেন অনেকে। তারা বলেন, ভারতে বসেও দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। তার চাহিদা পূরণ করতে পারতেছিল না, সেটা ভোট প্রধান চাহিদা। তো এটা এই বিক্ষোভটা, মনের রাগটা, গুসাটা কিন্তু ভোট থেকেই সৃষ্টি হয়েছে। দেশের মানুষ যাতে অশান্তিতে থাকে, সে দীর্ঘ 17 বছর যে অশান্তির মধ্যে রেখেছে, এখনো এই মানুষ যাতে অশান্তির মধ্যে থাকে সেই প্রচেষ্টা সে চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, 16 বছর ধরে নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা সহ একনায়কতন্ত্র কায়েম করে আওয়ামী লীগ সরকার। গণ অভ্যুত্থান ও ৩২ নম্বরের বাড়ি ভাঙা দীর্ঘদিনের সেই ক্ষোভেরই প্রকাশ। এই ফ্যাসিবাদ বিরোধী সরকারের বিরুদ্ধে আগে থেকে অনেক অভিমান ছিল। এই ছাত্রলীগের কারণে কোথাও স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি নাই। আমাদের কলেজে অনেক রাজনীতি ছিল, এখন রাজনীতি নেই, এখন স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছি। খুনি হাসিনার যতক্ষণ না ফাঁসি হবে ততক্ষণ এই ক্ষোভ থামবে না। এটা জাস্ট একটা প্রতীকীর ধারণ যে আমরা জাস্ট ভেঙে দিচ্ছি, এটা তেমন কিছু না। একটা বিল্ডিং ভাঙলেও কি না ভাঙলেও কি, মূল কথা হচ্ছে আর ফাঁসি লাগবে। এ সময় ভবনটির দরজা, জানালা থেকে শুরু করে নানা জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। এদিকে ধানমন্ডি ৫ নম্বরের সুধা সদনেও আগুন দেয়া হয় বুধবার রাতে। সেই আগুন শিখা দেখা গেছে সকালে, পরে সেখান থেকে নানা জিনিসপত্র নিতে দেখা যায় বহিরাগতদের। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে গতরাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের বনানীর বাসায় ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। এ সময় আগুনও দেয় তারা। রাত ১:৩০টার দিকে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস। তবে নিরাপত্তাজনিত কারণে সেখানে যেতে পারেনি তারা। এর আগে শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেয়। এছাড়াও গত দুদিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডির ৩২ নম্বরে। সেখানে ভাঙচুরকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকে শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ হয়নি। বুধবার রাতে ভাঙচুরের ঘটনা ঘটে পলাতক শেখ হাসিনার ভারতে বসে উস্কানিমূলক বক্তব্যকে ঘিরে। নিজের বক্তব্যে অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে অপমান করেছেন শেখ মুজিবের মেয়ে। এছাড়া দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির হুমকিও দেন তিনি। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি চায় না অন্তর্বর্তী সরকার। ধানমন্ডির ৩২ নম্বরে বাড়িসহ শেখ পরিবার ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভাঙচুর ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে উস্কানিমূলক বক্তব্য থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে দিল্লিকে আহ্বান জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতে বসে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য দিচ্ছেন। এর প্রতিক্রিয়ায় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি সহ সারা দেশে শেখ পরিবার ও আওয়ামী লীগের নেতাদের
বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় ছাত্র জনতা। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা, যা ভালোভাবে নিচ্ছেন না ছাত্র জনতা। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে দিল্লিকে বার্তা দিলেও জবাব মেলেনি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। অ্যাক্টিং হাই কমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্টার দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে দেয়া প্রতিবাদ নোটে বাংলাদেশ সরকারের উদ্বেগ, হতাশা ও গুরুতর আপত্তি তুলে ধরে বলা হয়েছে, শেখ হাসিনা জনগণের অনুভূতিতে আঘাত করছে, যা শত্রুতামূলক ও দুদেশের সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়। তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনা দেশের গণতন্ত্র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে। এই ঘটনা ভারতের ইন্ধন কিনা তা তদন্ত করে দেখতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে নিরপেক্ষতা দেখতে চায় জনগণ। এবছরের মধ্যেই নির্বাচন দাবি করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের দুঃশাসনকে ভুলে গেলে চলবে না, তাই সবার মধ্যে ঐক্য জরুরি। ফ্যাসিবাদী শেখ হাসিনা প্রতিবেশী দেশে বসে প্রতি মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার উস্কানি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ধৈর্য ধরে সবকিছু মোকাবেলা করতে হবে। আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চেয়ে রাজধানী মিন্টো রোডে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে শেখ মুজিব মেডিকেলের নামফলক ভেঙে দেয় ছাত্র জনতা। পরে গভীর রাতে ক্রীড়া উপদেষ্টার আশ্বাসে রাজপথ ছাড়ে তারা। বৃহস্পতিবার রাত 12:30 শাহবাগের শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় তারা তোলেন এর নাম পরিবর্তনের দাবি। এক পর্যায়ে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয় নাম ফলক। ফ্যাসিবাদের নামকরণে অনেকগুলো প্রতিষ্ঠান চলমান রয়েছে। এই বাংলার জনগণ তাদের ঘৃণা করে প্রত্যাখ্যান করে ঘৃণা ডাস্টবিনের বোতল গহ্বরে নিক্ষেপ করছে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে ছাত্র জনতা বাংলা মোটর থেকে মিন্টো রোডের স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পরে পুলিশি বাধার মুখে এক পর্যায়ে রাজপথে বসে পড়েন তারা। হাতিয়ায় সাবেক এমপি মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের ওপর গুলির অভিযোগ আনেন তারা। গণ অভ্যুত্থানের 6 মাস পরও এ ঘটনা কিভাবে ঘটে তোলা হয় সে প্রশ্ন। আওয়ামী লীগের হাতে অস্ত্র থাকে, তাহলে আমরা জীবিত থেকে লাভ কি? আমাদেরও মরে যাওয়া উচিত। আমরা এখানে এসেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে হবে যে হচ্ছে আজকে রাতের মধ্যে সারা দেশে তারা অস্ত্র অভিযান শুরু করবে। সেটা যার হাতে অস্ত্র হোক, যে দলের হাতে অস্ত্র হোক, গুলি হোক, এগুলো উদ্ধার করতে হবে। পরে রাত 2টার দিকে সেখানে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিক্ষুব্ধদের দেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং আপনারা খুব দ্রুতই এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন। এবং এটা নিশ্চিত করতে চাই যে কেউ, যে কোনো ফ্যাসিবাদী শক্তি, পরাজিত শক্তি যদি কোনোভাবে এদেশের জনগণের জন্য হুমকি স্বরূপ হয়ে ওঠে, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ সময় চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ সামনে এনে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকায় ক্ষোভ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার শাহবাগে 5 দাবিতে আন্দোলনরত স্বজনদের এই আশ্বাস দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে 7 ঘণ্টার অবরোধ প্রত্যাহার করে নেন তারা। অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সন্তান হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধে অংশ নেন এই মা। চান নিহত সন্তানের শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি। সকালে একই দাবিতে সেখানে অবস্থান নেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের অন্য সদস্যরাও। অভিযোগ, অন্তর্বর্তী সরকারের 6 মাসেও নিহত আহতদের জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। আসলে সান্ত্বনা দিতে আমাদের আর তো দিন যাবে না। এই অন্তর্বর্তীকালে সরকারের কাছে আমি বারবার গিয়েছি, উপদেষ্টাদের কাছেও গিয়েছি, কিন্তু তাদের কাছে আমি শুধু আশ্বাস পাইছি। আমার ভাই আজও নিখোঁজ, আমি ন্যূনতম আমার ভাইয়ের পরিচয়টা পাইতে চাই। নির্বিচারে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধরা। আপনজনদের যেভাবে ওরা মারছে, হত্যা করছে, এদেরকেও এভাবে হত্যা করা। আমরা সত্য বিচার চাই, জনগণের চাই, এখন বর্তমানে যে রাষ্ট্রে বইছে তার কাছে চাই। অবরোধের কারণে সড়কে বন্ধ থাকে যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আন্দোলনকারীদের সঙ্গে হয় বাকবিতণ্ডা। তারা যদি এভাবে আন্দোলনে সবসময় জড়িত থাকে তাহলে তো দেশটা আরো ধ্বংসের দিকে যাবে। এই জনদুর্ভোগে তো আমরা সাধারণ মানুষরা সাফারার হচ্ছি। শহীদ পরিবারের সদস্যদের সাথে রোববার প্রধান উপদেষ্টার বৈঠকের কথা জানলেও শান্ত হয়নি আন্দোলনকারীরা। পরে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলমের আশ্বাসে শান্ত হয় পরিবেশ। আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে। পরে প্রায় 7.5 ঘণ্টা পর সন্ধ্যা 6:30টায় শাহবাগের অবরোধ প্রত্যাহার করা হয়। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শাওনকে ধানমন্ডি এবং সোহানা সাবাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এদিকে সন্ধ্যার দিকে আগুন দেওয়া হয়েছে জামালপুরে শাওনের বাবার বাড়িতে। শেখ হাসিনার সাথে সম্প্রতি এক অনলাইন সভায় যোগ দিয়েছিলেন শাওন। সেখানে দেশে অস্থিতিশীলতা তৈরিতে পরিকল্পনার তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে বেশ কিছুদিন ধরে নেতিবাচক মন্তব্য করে আসছিলেন তিনি। এমন প্রেক্ষাপটে জামালপুর সদরে শাওনের বাবার বাড়িতে আগুন দেয় স্থানীয় ছাত্র জনতা। শাওনের বাবা মোহাম্মদ আলী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিচারপতিদের অবরুদ্ধ করে হাইকোর্টে এজলাস কক্ষ ঘিরে নজিরবিহীন বিক্ষোভ করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা। রায়ে 6531 জনের নিয়োগ বাতিল হওয়ায় এই বিক্ষোভ করে তারা। বৃহস্পতিবার দুপুরে NX 24 নম্বর আদালতে এ ঘটনা ঘটে। আদালত ঘিরে বিচার প্রার্থীদের এই বিক্ষোভে নিরাপত্তাহীনতার কথা জানান আইনজীবীরা। হাইকোর্টের NX ভবনের 24 নম্বর আদালত কক্ষ ঘিরে বিক্ষোভ করে শত শত প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশী। আদালত ও বিচারপতিকে কটাক্ষ করে স্লোগান দেয় তারা। ভেতরে এজলাসে তখনও বসা বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজি। এ সময় আদালত কক্ষের দরজায় তালা দিয়ে বিচারপতিদের রক্ষার চেষ্টা করে পুলিশ সদস্যরা। তবু এর মধ্যে অনেক বিক্ষোভকারী জোর করে আদালতের দরজা খোলার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে দ্রুত এজলাস ছেড়ে পেছনের খাস কামরায় যান বিচারপতিরা। টের পেয়ে সেদিকেও জড়ো হওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধরা। তাদের দাবি 6531 প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করে তাদের ন্যায় বিচার বঞ্চিত করেছে হাইকোর্ট। আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে 21 তারিখে, 20 তারিখে আমাদের কোর্ট স্টে অর্ডার দেয় যে আমাদের নিয়োগটা হবে না। আমরা আমাদের পূর্বে চাকরি ছেড়ে দিয়েছি। 2023 সালের সার্কুলার অনুযায়ী 60% নারী ও 20% পোষ্য কোটা মেনে গত অক্টোবরে 6531 জন সহকারী শিক্ষকের নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এরপর নভেম্বরেই আপিল বিভাগের রায় অনুযায়ী 93% মেধা মেনে নতুন করে ফল প্রকাশের দাবিতে রিট করে 31 চাকরি প্রত্যাশী। সেই রিটের দীর্ঘ শুনানি শেষে আগের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। তৃতীয় ধাপের নিয়োগ ছিল ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ, এবং ইন্ডিপেন্ডেন্ট তাদের নিয়োগ সার্কুলারটা ছিল আলাদা, এবং এর আগে যে দুটা স্টেজে নিয়োগ হয়েছে সেটা তার সার্কুলার আলাদা ছিল। আপিল বিভাগে যাওয়ার সুযোগ থাকার পরও আদালত কক্ষ ঘিরে এভাবে হাইকোর্টে বিক্ষোভ করায় নিরাপত্তাহীনতায় ক্ষোভ জানান আইনজীবীরা।
তারা ক্ষুব্ধ হয়ে দরজায় ধাক্কাধাক্কি করছিল, দরজায় লাথি দিচ্ছিল। একটা বিব্রতিকর, একটা ভীতিকর পরিস্থিতি কোর্টের সৃষ্টি হয়েছে। এইভাবে চলতে থাকলে কেউই নিরাপদ না। বিচারকরা যেখানে শঙ্কিত, বিচারকরা যখন থ্রেট হয়ে যায় এবং বিচারকের এজলাস যখন ক্লায়েন্ট ঘেরাও করে, তখন এটার দায় আমরা কেউ এড়াইতে পারবো না। হাইকোর্ট থেকে বিক্ষোভ করে পরে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় নিয়োগ প্রত্যাশীরা। সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না মা ও শিশু ক্লিনিকের কর্মকর্তা কর্মচারীরা। এতে ক্ষুব্ধ সারা দেশের 5 শতাধিক কর্মী। অবিলম্বে পাওনা পরিশোধের দাবি তাদের। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভলান্টারিলাইজেশন বা বিএভিএস ম্যাটারনিটির মিরপুরের প্রধান কার্যালয়ের দৃশ্য। বেতন ভাতার দাবি নিয়ে সোচ্চার কর্মরতরা। 7 মাস ধরে বেতন না পেয়ে চরম ভোগান্তিতে কর্মরতরা। বাড়িওয়ালা তো বাড়ি ভাড়া বাকি রাখে না, আর দীর্ঘ 7 মাস জুনে হলো কোরবানি ঈদ গেল, ওই লাস্ট আমরা ওই সময় বেতন পাইছিলাম। সবাই যে যার বেতন অনুযায়ী চলে, আমাদের জন্য তো কষ্ট, মানে কি এই কষ্ট আসলে বোঝানোর মতো কিছু না। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন সরকারের সেবামূলক এ প্রতিষ্ঠানে প্রতি মাসে অন্তত 6000 মা ও শিশুর সেবা দেয়া হয়। সরকারি নিয়ম মেনে কর্মচারীরা কাজ করলেও বেতন না হওয়ায় ক্ষুব্ধ তারা। খুব কষ্ট করে ধার কর্জ করে চলতে আছি, বাড়ির থেকে আনি, বাড়ির থেকে জায়গা বেচা টাকা আনা চলছি। আমাদের দেখা গেছে কোনো কিছু দরকার হচ্ছে, আমরা সেই দরকারের জিনিসটাও কিনতে পারতেছি না। এখন প্রয়োজনীয় একটা কাজ করব, সেটা করারও সুযোগ হচ্ছে না। বরিশাল, খুলনা, চাঁদপুর, রাজশাহী, বগুড়া সহ দেশের 18টি শাখার কর্মীরাও পড়েছেন ভোগান্তিতে। আমাদের যে বেতনের একটা অংশ যে আমাদের এখানে গচ্ছিত থাকে, ওখান থেকে আমাদের জরুরি ভিত্তিতে বাঁচার আকুতির জন্য আমাদের যে স্টাফগুলো এখন খুবই কষ্ট পাচ্ছে, তাদের জন্য জরুরি ভিত্তিতে অর্থাৎ 2 থেকে 3 মাসের যদি সম্ভব হয় অর্থাৎ করলে, তাহলে পরে সেটা সমন্বয় করার সাপেক্ষে সেটা যদি দেয়, তাহলে এই স্টাফগুলো বাঁচতে পারে। বরিশাল সহ 18টা শাখায় কর্মরত কোনো বেতন ভাতা পাচ্ছে না। বর্তমানে দুর্মূল্যের বাজারে জীবনযাত্রার মান অত্যন্ত দুর্বিষহ। এটা অত্যন্ত মানবতাভাবে জীবনযাপন করছি। এটা আসলে আমরা চাচ্ছি যে আপনাদের মাধ্যমে সরকারের সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করে আমরা যাতে খুব দ্রুত সম্ভব যাতে বেতন ভাতা দিতে পারতে, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। মার্কিন দাতা সংস্থা ইউএসএইডের অর্থায়নে 1974 সালে প্রতিষ্ঠিত হয় এই মা ও শিশু ক্লিনিক। পরে নির্বাহী কমিটি ভেঙে দিয়ে যুগ্ম সচিবকে প্রধান করে প্রশাসক নিয়োগ দেয়া হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বেকারি ও বেভারেজ পণ্যের উপর করের চাপ প্রতিবেশী দেশগুলোর তুলনায় কয়েক গুণ। এরপরও নতুন করে আবারও কর হার বাড়ানোতে এসব শিল্পের নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি উদ্যোক্তাদের। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বাজেটের আগেই বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। জানুয়ারি মাসে দেশের শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ায় এনবিআর। এতে বিস্কুট, কেক, সসের মতো অনেক খাদ্যপণ্যে 10 ভাগ ভ্যাট বাড়ে, ফলের জুসে সম্পূরক শুল্ক বাড়ে 5 ভাগ এবং ফ্লেভার্ড ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কসে 15 ভাগ শুল্ক ভার বাড়ে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বাড়তি করহারের চাপে বিক্রি কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্প সংশ্লিষ্টরা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন তারা। আমাদের ফিনিশ প্রোডাক্টের উপরে যখন ট্যাক্স বাড়ে, যে কোনো ট্যাক্স যখন গভর্নমেন্ট করে, অটোমেটিকলি দাম বাড়বে। দাম বাড়লে ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে আমাদের সেল কমে যায়। সেল কমে গেলে আমরা ট্যাক্স কম দিতে বাধ্য হই এবং শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হই। এটা আলটিমেটলি টোটাল ইকোনমির উপর এফেক্ট করে। মানুষের আয়ের সঙ্গে দেশে প্রক্রিয়াজাত খাবারের বাজার বাড়ছে, তবে এখনও মাথাপিছু ভোগের পরিমাণ প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম বলছেন ব্যবসায়ীরা। পার ক্যাপিটা কনজাম্পশনের দিক দিয়ে বাংলাদেশের কনজাম্পশন প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় কম। এইটা কম হওয়ার মুখ্য কারণ হলো আমাদের ট্যাক্সের পরিমাণ বেশি। আমরা মনে করি আমাদের বেভারেজের ট্যাক্সের পরিমাণ বেশি, আমাদের জুসের ট্যাক্সের পরিমাণ ভারতের তুলনায় 3 গুণ, থাইল্যান্ডের তুলনায় 3 গুণ। যেটা খুবই খারাপ লাগে, যারা ব্যাট দিচ্ছে তাদের উপরে বেশি চাপাচাপি করে, যারা ব্যাট দিচ্ছে না তাদের কাছেও এরা কেন যায় না, এটা ঠিক যায় না এরকম না, ওরা আন্ডারগ্রাউন্ডে কোনো একটা করে। এদিকে বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে আগামী সোমবার রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেও এনবিআর চেয়ারম্যানের আহ্বানে তা স্থগিত করেছেন ব্যবসায়ীরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এবার নিত্যপণ্যের বাজার নিয়ে জানাতে ঢাকা এবং চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকে তো শুক্রবার, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? সবজির সরবরাহ কেমন? মাছ, মুরগি, ডিমের দাম কেমন? দেখুন, আসলে প্রতি সপ্তাহে কিছু দামের ওঠানামা থাকে। এই সপ্তাহ একই, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, ভিড়টাও বেশি। আমি এই মুহূর্তে রাজধানী কারণ বাজারে আছি। যদি এই মুহূর্তে চিত্র যদি সরাসরি দেখাই, তবে ক্রেতাদের জন্য যেমন সুখবর তেমনি দুঃসংবাদও আছে। তবে প্রথমে সুখবর দিয়ে শুরু করি। আসলে যদি আমরা এক সপ্তাহের ব্যবধান ধরি, গত সপ্তাহের ব্যবধানে কিন্তু চালের দাম কেজিতে প্রায় 1 থেকে 2 টাকা পর্যন্ত কমেছে খুচরা বাজারে। এমনটাই বলছেন এখানে যারা চাল বিক্রেতা। তারা কেন দামটা কমলো, তারা যেটা বলছে যে সরকার ভারত সহ মিয়ানমার সহ বিভিন্ন দেশ থেকে যে চালের আমদানি হচ্ছে, সেই আমদানির চালটা বাজারে আসতে শুরু করছে এবং এই আমদানির প্রভাবে চালের দামটা কমছে। এবং আপনি জানেন যে বেশ কয়েক মাস ধরে চালের যে উচ্চ মূল্য সেটা এক জায়গায় স্থির হয়েছিল এবং ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা। যদিও এখন 1 থেকে 2 টাকা পর্যন্ত কমতে শুরু করছে। আমদানি আরো বেশি হলে দামটা আর একটু কমবে বলে ব্যবসায়ীরা বলছেন। এর পাশাপাশি যদি বলা হয় মুরগি, ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি, দুটি মুরগির দামটা কিন্তু গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে ব্রয়লার, আর সোনালী মুরগি 310 থেকে 320 টাকা। এই দামটা বৃদ্ধির কারণ মূলত যারা ব্যবসায়ী তারা যেটা বলছে, এখন আসলে বিয়ে, পিকনিক সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মুরগির চাহিদা বাড়ছে। এইটার জন্যই কিন্তু আসলে দামটা বৃদ্ধি পাচ্ছে। এবং সামনে যেহেতু রমজান আছে, রমজান মাসেও কিন্তু মাংস সহ বিভিন্ন এই মাংস বা মুরগির চাহিদাটা কিন্তু বাড়ে। এর পাশাপাশি যদি সবজির বিষয়, বেশিরভাগ সবজি 20-30 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, 40 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আলু এবং পেঁয়াজের দামটা কিন্তু নাগালে রয়েছে। আলুর দামটা 18 থেকে 20 টাকা কেজি ধরে এবং পেঁয়াজ কিন্তু 40-45 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। যদি এক কথায় আপনাকে বলা হয়, চালের দামটা কিছুটা কমেছে, সবজির দামটা নাগালে, তবে মুরগির দামটা বেড়েছে। তবে আরেকটু দুঃসংবাদ, রমজানের আগেই ভোজ্য তেল বাজার নিয়ে যে অস্থিরতা, কিছুটা সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলে। ব্যবসায়ীরা বলছেন নতুনভাবে দাম বৃদ্ধির পায়তারার জন্য কিছুটা কৃত্রিম সংকট তৈরি করেছে বিপণন প্রতিষ্ঠানগুলো। মূলত এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি সবশেষ। শাহিদ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আহসান রিটন। আমরা রাজধানী বাজার পরিস্থিতি শুনছিলাম, চট্টগ্রামের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে খোলা বাজারে সয়াবিন তেলের সরবরাহ কেমন? দেখুন, আমরা দেখছি আসলে বেশ কয়েকদিন ধরে হঠাৎ করে সয়াবিন তেলের যে সরবরাহ বোতলজাত, সেটি আসলে বাজার থেকে ক্রমশ আসলে উধাও হতে শুরু করেছে এবং সেই কারণে আমরা দেখছি আসলে সামনে সয়াবিন তেলের একটি সংকট হওয়ার একটি আশঙ্কা রয়েছে। আপনি জানেন যে সামনে আসলে রমজানের সময়, সে সময় প্রচুর পরিমাণে সয়াবিন তেলের ব্যবহার হবে, কিন্তু এই যদি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাজার না থাকে, সেক্ষেত্রে আসলে একটি বড় রকমের ধাক্কা সবাই খেতে পারে বলে সবাই মনে করছে। আমরা একটু সবজিতে আসি। আমরা আসলে, আপনি জানেন যে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে সবজির দাম ক্রমশ কমতির দিকে ছিল। তবে আমরা আজকে এসে যেটি দেখছি সেটি হচ্ছে সবজির দাম ক্রমশ আবার নতুন করে বাড়তে শুরু করেছে। সেক্ষেত্রে আসলে এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে শীতকালীন যে সবজি সেটি আসলে এখন প্রায় শেষের দিকে, অর্থাৎ খেতে যে পরিমাণ সবজি ছিল সেটি আসলে শেষ। যেহেতু শীত শেষ, সঙ্গত কারণে শীতকালীন যে সবজি সেগুলোর সরবরাহ আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং সে কারণে আমরা দেখছি প্রতিটি সবজিতেই 5 টাকা 10 টাকা করে বাড়তে শুরু করেছে এবং সামনে সেটি আরও বাড়বে বলে বিক্রেতারা মনে করছেন। আমরা একটু মুরগির কথা বলতে চাই। মুরগি, আপনি জানেন যে আসলে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে দামে দেশি মুরগি বিক্রি হয়েছিল 590 টাকা, আজকেও আসলে সেটি অব্যাহত আছে। কিন্তু আমরা দেখছি আসলে সোনালী এবং ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। আমরা দেখছি গত সপ্তাহে 340 টাকা করে বিক্রি হওয়া যে সোনালী মুরগি, সেটি এই সপ্তাহে আরও কিছু বেড়ে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা যদি ব্রয়লার মুরগির কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখব যে আসলে 180 টাকার যে ব্রয়লার মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল, সেটি বেড়ে এখন 195 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। এবং এই ক্ষেত্রে তারা যেটি বলছেন বিক্রেতারা, সেটি হচ্ছে আসলে সরবরাহ নানা কারণে কম এবং সেই কারণে মুরগির দাম এখন ওঠানামার মধ্যে আছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে সবজির দাম থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত পণ্যের দাম, সেগুলো কিছুটা বাড়তে থাকলেও এখনো পর্যন্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। তো এটি যাতে অব্যাহত থাকে সে বিষয়ে আসলে বাজার তদারকি করার উপর জোর দিচ্ছেন সবাই। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে বাজারের সর্বশেষ। রাজধানী কারওয়ান বাজার এবং চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
দীর্ঘদিন ধরে সাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ট্রলার সাগরে গিয়ে মাছ ছাড়াই ফিরে আসছে। কুয়াকাটার জেলেদের কপালে চিন্তার ভাঁজ। লোকসানের মুখে পড়েছেন অনেক ট্রলার মালিক। অনেক জেলেই পরিবর্তন করছেন পেশা। পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামের দেলোয়ার গাজী ৩ বছর আগেও দুটি মাছ ধরার ট্রলার ছিল। কয়েক বছর ধরে সাগরে মাছ না থাকায় ধার দেনায় জর্জরিত। বিক্রি করেছেন ট্রলার সহ একটি বাড়ি। বর্তমানে ৩২ লাখ টাকা দেনা নিয়ে চালাচ্ছেন সংসার। দোনোটা ট্রলারই আমি বিক্রি করছি এই দেনার যায়, কিন্তু আমি এখনো দেনা দিয়ে সারতে পারি নাই। এখন আমি না সারতে পারায় আমি এখন বর্তমানে এই কৃষি কাজ করি। সাগরে ইলিশ না থাকায় অনেক ট্রলার মালিকই হয়েছেন নিঃস্ব। জেলেরা পরিবর্তন করছেন তাদের পেশা। লস দিতে দিতে আমার বোট বিক্রি করে ফেলাইছি, তারপর জমা জমি যা ছিল তাও বিক্রি করিয়া এখনো দেনা পরিশোধ করতে পারিনি। দীর্ঘদিন তেমন সাগরে কোনো মাছ পোনা নাই, তাই না কারণে আমরা মাছ পোনা মানে সংসার খুব কোন অবস্থায় চলে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে মাছের উৎপাদনে, বলছেন বিশেষজ্ঞরা। সেই জলবায়ু উষ্ণতা, ক্লাইমেট চেঞ্জ যে ফ্যাক্টরটা, এর কারণে যখন উপযুক্ত পরিবেশটা বিনষ্ট হয়ে যাচ্ছে এবং সেখান থেকে মাছ অন্য জায়গায় চলে যাচ্ছে। অবৈধভাবে ট্রলিং বোর্ডে মাছ ধরায় কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা, বলছেন মৎস্য কর্মকর্তা। এবং আমাদের এই অঞ্চলে যে পরিমাণ জেলে এবং বোটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আসলে আমাদের সমুদ্রের এই ধরনের ধারণ ক্ষমতা নাই। ধারণ ক্ষমতা কম হওয়ার কারণে আমাদের এই অঞ্চলে প্রত্যেক ব্যক্তি হিসেবে মাছ পাওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে। সম্প্রতি অভিযান চালিয়ে কয়েকটি ট্রলিং বোট জব্দ করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তার কথা জানায় মৎস্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে প্রায় সব অঞ্চলেই দেখা দিয়েছে সারের সংকট। এতে বিপাকে পড়ছেন কৃষক। সরকারের কাছে যা মজুত আছে তা চাহিদার তুলনায় কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সরবরাহ ব্যবস্থায় ত্রুটি থাকলেও তেমন সংকট নেই। অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে বিশেষ সিন্ডিকেট সার নিয়ে সমস্যা সৃষ্টি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জমিতে চাষ হচ্ছে আলু। সামনে বড় মৌসুম, কিন্তু সার সংকটে স্বস্তিতে নেই কৃষক। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত দেশে সারের চাহিদা সবচেয়ে বেশি। নওগাঁর কৃষকদের অভিযোগ, সরবরাহ কমার অজুহাতে সব ধরনের সারে বস্তা প্রতি ২৫০ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছেন ব্যবসায়ী ও ডিলাররা। এতে বেড়েছে খরচ। আবার বেশি টাকা দিয়েও সময় মতন মিলছে না সার। একই চিত্র রাজশাহী সহ অনেক জেলায়। এক দোকানে যাচ্ছে ১৪৫০ টাকা বস্তা, আর এক দোকানে হলো ১৫৩০ টাকা বস্তা। তো একই জিনিস, কথা সার পাচ্ছি না, তো সার দিব কোথায়? ইউরিয়ার দাম বেশি, ইউরিয়া দেবো না, ডিএপি দেয়, এই জন্য ডিএপিটার উপর সবার চাপ, এই জন্য ইউরিয়াটা ডিএপিটা শর্ট। আমদানির জন্য মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সার সরবরাহ করেনি বলে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, কিছু অসাধু কর্মকর্তা যোগসাজকে সুযোগ নিচ্ছে সিন্ডিকেট, যার দোষ পড়ছে ডিলার ও অন্যান্য ব্যবসায়ীদের ঘাড়ে। সিন্ডিকেশন থাকতে পারে, অথবা অন্য কোনো কারসাজি থাকতে পারে, যেটা সাপ্লাই চেনকে যথাযথভাবে পর্যবেক্ষণ তদারকি করার প্রয়োজন আছে। এখানে কঠোর আইনের প্রয়োগেরও প্রয়োজন হতে পারে। কেউ যদি সিন্ডিকেশন করে, বিশেষ ক্ষমতা আইন আছে, ভোক্তা অধিকার আইন আছে, এগুলো প্রয়োগ করে কৃষকের কাছে সারটা পৌঁছায় দিতে হবে এবং সঠিক মূল্যে। শুধু পৌঁছালেই হবে না, সারের মূল্যটাও যেন যথাযথ থাকে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কিছু এলাকায় সমস্যা হলেও সামগ্রিকভাবে সারের ঘাটতি নেই। সিন্ডিকেটের কারসাজি রোধে কাজ চলছে। অদৃশ্য সিন্ডিকেট কাজ করছে, এটা আসলে চিহ্নিত করা একটু কঠিন। তবে মনিটরিং যদি আমরা জোরদার করতে পারি, আমাদের সত্যিকারের কৃষকদের হাতে যদি আমরা সারটা পৌঁছাতে পারি যে আসলে কৃষিকাজটা করে, এবং এটা আমরা আমাদের উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছি। দেশে রাসায়নিক সারের ৭০% বেশি ব্যবহৃত হয় বোরো ও রবি মৌসুমে। সময় মতো সার না পেলে খাদ্য সংকটের শঙ্কা থাকবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাঘের প্রায় শেষ, প্রকৃতিতে লেগেছে ফাল্গুনের বারতা। নগরীর নানা উদ্যান বাগানে ফুটেছে নানা বর্ণের ফুল। এই মুহূর্তে রমনায় রয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ, যাচ্ছি তার কাছে। অনির্বাণ, নগরীর প্রাণ প্রকৃতি ও আবহাওয়ার কি পরিস্থিতি দেখছেন?
দেখুন, বসন্ত শুরু হতে আর হয়তো 1 সপ্তাহ বাকি আছে, কিন্তু এর ভিতরে বসন্তের যে আবাহন সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা জানি যে মাঘের শেষ থেকেই বসন্ত ঋতুরাজের যে বর্ণিল প্রকৃতি, সে বর্ণিল প্রকৃতির আবাহনটা শুরু হয়। আমরা এখন রয়েছি রমনা ঐতিহ্যবাহী রমনার যে পার্কটি, সে পার্কে উদাল গাছের নিচে রয়েছি। আপনাকে যদি দেখাই, এই শীতের স্নিগ্ধ সকালে যে মিষ্টি রোদটি উদাল গাছে এসে পড়েছে, তো তার রূপটাই একেবারে পরিবর্তন হয়ে গেছে। পত্র ঝরাই গাছ, যেটি একেবারে বলা যায় যে শীতের শেষ থেকেই তার গায়ে যে যত সবুজ পাতা ছিল, সে পাতাগুলো ঝরে হলুদ রঙের যে ফুল, সেই হলুদ রঙের ফুলে একেবারে সেজেছে উদাল। আমরা জানি যে উদাল কিন্তু আমাদের একেবারে বিলুপ্তি প্রায় প্রজাতির মধ্যে যে গাছগুলো রয়েছে সে তালিকার মধ্যে কিন্তু অন্যতম উদাল। এই উদাল কিন্তু একটা সময়ে সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায়, অর্থাৎ পাহাড়ি এলাকায় বিশেষ করে পাওয়া যেত। এই গাছের যে রূপ, অর্থাৎ এই বসন্তের আবাহনের সময়, সে মিষ্টি রোদের সময় এই গাছ কিন্তু একেবারে বাহারি সেজে ওঠে। হলুদ এবং ভেতরে তার একদম গোলাপি রঙের আভা থাকে। তো এই গাছে কিন্তু ওষুধি গুণও রয়েছে। এর বাকল দিয়ে একটা সময় হাতি বেঁধে রাখা হতো, এত শক্ত একেবারে এই বাকল হয়। এবং পাশাপাশি এর যে ফুলের রস এবং গাছের পাতা দিয়েও ওষুধি নানান রকমের রোগ নিরাময় করা হয়। তো প্রকৃতি থেকে এই গাছগুলো হারিয়ে যাচ্ছে, তো এটা সংরক্ষণ করার বার্তাও দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আপনাকে যদি বলি, এর ভিতরে কিন্তু শিমুল এবং শ্বেত শিমুল, এই 2 রকমের ফুল কিন্তু এখন প্রকৃতিতে এসেছে এবং এই ফুলগুলো কিন্তু এখন ফুটেছে। আমরা দেখেছি যে হাতির ঝিল, রমনা পার্ক এবং বোটানিক্যাল গার্ডেন এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব এলাকাগুলোতে ফুল থাকে, সেই এলাকাগুলোতে কিন্তু আমরা শ্বেত শিমুল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সাদা রঙের যে ফুল, শ্বেত শিমুল যেটাকে বলা হয়, শ্বেত শিমুলও কিন্তু এখন ফুটেছে। আমরা লাল শিমুলের পরিচিতি আমাদের কাছে অনেকেই রয়েছে, কিন্তু শ্বেত শিমুল অর্থাৎ সাদা রঙের যে ফুলটি, সেটিও কিন্তু আমরা ফুটতে দেখেছি এই সময়ে। অর্থাৎ বসন্ত আসার আগের যে আবহন, সে আবহন বার্তা কিন্তু এর মধ্যে প্রকৃতিতে চলে এসছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর রমনা পার্ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।